আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ বিষয় চাকরি হতে আয়। বিগত দুইটা ক্লাসে আমরা বেসিক বিষয় এবং একেবারে বেসিক পর্যায়ে কিছু অঙ্ক দেখাইছিলাম। আজ আমরা পূর্ণাঙ্গ একটি বড় অঙ্ক সমাধান করে দেখাবো যে কিভাবে সম্পূর্ণ চাকরি হতে আয় আমরা নির্ণয় করতে পারি। মানে আমরা বিগত যে ক্লাসগুলোতে করেছি জাস্ট বেসিক ফর্মুলাগুলো দেখাইছি, কিন্তু যদি একটি কমপ্লিট অঙ্ক আসে বা সম্পূর্ণ অঙ্ক আসে তখন আমরা কিভাবে সমাধান করব সেই বিষয়টাই এখন আলোচনা করব। আর একটা কথা মনে রেখো, আমরা যে অঙ্কগুলো করাচ্ছি এগুলা মূলত বেসরকারি বেসরকারি চাকরিজীবীর জন্য। এছাড়াও আমাদের সরকারি চাকরিজীবীর জন্য অঙ্ক আসে, ওগুলা মূলত আমরা পরবর্তী কোনো এক ক্লাসে দেখাবো। তো যারা লাইভে যুক্ত হয়েছো, ক্লিয়ারলি আমার কথা শোনা যাচ্ছে কিনা আর কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু জানিয়ে দাও। আমরা এখনই ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। বলো ভাইয়া, বুঝি নাই। ও, তোমার এখানে বলা লাগবে না, কমেন্টে যারা তারা বলবে, বুঝছো? এখানে তোমার কোনো কাজ নাই। ফেসবুক লাইভে যারা আছে কম বেশি তারা, অনেকে গুগল মিটে ক্লাস করে না, তাদের জন্য আমরা এই ফেসবুক লাইভ বা রেখে দিই। তবে পেইড বেসে সবসময় গুগল মিটে ক্লাস করা ভালো, তুমি সরাসরি কোশ্চেন করতে পারবা যে। আর আমি যখন কথা বলি তোমরা সাথে সাথে শুনতে পাও, কিন্তু লাইভে 1-1.5 মিনিট পরে কথাগুলো শোনা যায়, আর ওর জন্য ওয়েট করা লাগে যে তোমরা বুঝেছো কিনা, কিন্তু এখানে আমার ওয়েট করা লাগে না। ঠিক আছে, তাহলে তোমরা সবাই খাতা কলম বের করো আর অঙ্ক উঠাও। আমি যে অঙ্কগুলো বলবো এগুলো উঠায় নাও, সুন্দর করে অঙ্কগুলো উঠায় নিতে হবে, নিলেই হচ্ছে। মানে একটা গোছালো সিস্টেমে এটা মনে রাখতে হবে। সরকারি চাকরিজীবীরটা কিন্তু আজকে করাবো না, সরকারি চাকরিজীবীর অঙ্ক আমরা পরবর্তী এক সময়ে দেখাইয়ে দিব, কারণ সরকারি চাকরিজীবীর অঙ্ক বেশি কঠিন না, মানে অনেক বেশি সহজ বলা যেতে পারে। পরিবর্তিত বেসরকারি বেসরকারি লাস্টে যা অঙ্ক দিয়েছে সবই সরকারি কেন? ওকে, সবাই লেখো ভাইয়া। জনাব হাশেম বেসরকারি বীমা কোম্পানির একজন কর্মকর্তা। জনাব হাশেম বেসরকারি বীমা কোম্পানির একজন কর্মকর্তা।
30 জুন 2023 তারিখে। তোমরাই বলো 30 জুন এটা আমাদের কর বর্ষের শেষে না প্রথমে? কারণ জুলাইয়ে শুরু হয়, তাই না? তারিখে সমাপ্ত বছরের তার আয় সংক্রান্ত। তারিখে সমাপ্ত বছরের তার আয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। তথ্যাবলী নিম্নরূপ মানে এতক্ষণ যে তথ্যগুলো দিয়েছি, জাস্ট আমরা একটা জিনিস বুঝলাম যে তার যে তথ্যগুলো দেওয়া আছে শেষের তথ্য দেওয়া আছে, আর এখানে সিম্পল মান দেওয়া আছে। তার মানে এখানে তোমাদের কোনো ঝামেলা করা লাগবে না, অটোমেটিক্যালি সিম্পল মান দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে মাসিক মূল বেতন 60,000 টাকা। আচ্ছা, এখানে তো আর কোনো দেখতেছো কোনো ঝামেলা করা নাই। তা তোমাদের এখানে কি করতে হবে মনে আছে বলো তো? যে 1 মাসে 60,000, তাহলে 12 মাস দিয়ে যদি আমরা গুণ করি তাহলেই তো এখানে হয়ে যাচ্ছে, এখানে আর কোনো কাজ করা লাগতেছে না, না বোঝো নাই? মানে এখানে জাস্ট তুমি যদি ওই 60,000 গুণ করে দাও এনাফ, এর বাইরে তোমার এখানে আর কোনো কিছু করা লাগতেছে না। ঠিক আছে, তাহলে এই তথ্য ক্লিয়ার সবাই? এরপরে বলা হয়েছে 2 নম্বরে মাসিক মহার্ঘ ভাতা মূল বেতনের 10%। তাহলে মূল যে বেতন, এই মূল বেতনের 10% করলেই কি হয়ে যাবে? মহার্ঘ ভাতা। মাসিক মহার্ঘ ভাতা মূল বেতনের 10%। আর সেটা আবার কত দিয়ে গুণ করো বলো তো? 12 দিয়ে। আর যদি মনে করো যে পুরো 1 বছরের সাথে যে টাকা হয়েছে ওই অংশের উপরে কেটে দাও, তাহলে আর 12 দিয়ে গুণ করা লাগবে না, না বোঝনি? মানে যদি এই 60,000 টাকার উপরে 10% করো, তাহলে তোমাকে কি করতে হবে? 12 দিয়ে গুণ করতে হবে। আর যদি ওই যে মূল বেতন 1 বছরে যা আছে তার উপরেই যদি তুমি 10% করো, তাহলে আর গুণ করার প্রয়োজন পড়বে না। মানে প্রত্যেকটা কোশ্চেন আগে বোঝো, মানে আমি এক একটা করে লিখবো আর এটা বুঝাই দেবো যাতে পরবর্তীতে তোমাদের আর সমস্যা না হয়। এরপর লেখো 3 নম্বরে মাসিক চিকিৎসা ভাতা 1,000 টাকা। মাসিক চিকিৎসা ভাতা 1,000 টাকা। চিকিৎসা ভাতা 1,000 টাকা। এখানে তোমার আছে প্রকৃত খরচ প্রতি মাসে 750। তো বলে প্রকৃত খরচ কি করব? প্রকৃত খরচ কোনো কাজে লাগবে না। মাসিক চিকিৎসা ভাতা 1,000, তাহলে 1,000 গুণ 12, 12 মাসে কত টাকা হবে ভাইয়া? 12,000 টাকা। এই 12,000 টাকা বসাই দিলেই হচ্ছে, এখানে আর তোমার কোনো কাজ করা লাগবে না। ক্লিয়ার কিনা বলো তো? এরপরে লেখো বাড়ি ভাড়া মূল বেতনের 55%। তাহলে বাড়ি ভাড়া মূল বেতনের কত? 55%। 4 নম্বর আইটেম। নতুন নিয়ম, তোমাদের বেতন খাতা আরো সহজ হয়েছে, বা চাকরি হতে আয় অনেক বেশি সহজ হয়েছে।
তাহলে বাড়ি ভাড়া মূল বেতনের 55, কারণ এর অনেক রোল ছিল বাড়ি ভাড়ার, এখন আর কোনো রোল নেই। বাড়ি ভাড়া মূল বেতনের 55%, মানে জাস্ট তোমার বাড়ি ভাড়া যা মূল বেতন যা আছে তার 55% করে দিবা। তোমরা লিখতে পারো এটা আবাসন সুবিধা বা বাড়ি ভাড়া ভাতা বলেও লিখতে পারো, কোনো সমস্যা নাই, যে কোনো একটা লিখতে পারবা। এরপর আছে আপ্যায়ন ভাতা মাসিক 1200 টাকা। আপ্যায়ন ভাতা মাসিক 1200 টাকা। ব্র্যাকেট লেখা আছে প্রকৃত খরচ 1000। এই প্রকৃতর কোনো কাজ নেই, মনে থাকবে, এর নাম মাত্র, এর কোনো কাজ নেই এখানে। এরপরে আসো 6 নাম্বার রুলস। বলা হয়েছে উৎসব বোনাস 2 মাসের মূল বেতনের সমপরিমাণ। তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া, এখানে তোমার কোনো ঝামেলা নাই, তবে বেতন যদি অন্যরকম থাকে, ওই যে কিছু বৃদ্ধি পেয়েছে আবার কিছু হ্রাস, মানে আগে কম ছিল পরে বৃদ্ধি পেয়েছে, এই জাতীয় যদি থাকে তখন একটু ঝামেলা আছে, ওটা আমি বোঝাচ্ছি, একটু ওয়েট করো। তোমরা এই বছর মনে রেখো তো ভাইয়া, তোমরা বলো তো আমাদের ঈদ তো 2টা, তাই না? প্রথম যে ঈদ আমরা ওই যে রোজার মাসের পর করি, ওটা কি ঈদ বলে বলো তো? ঈদ উল ফিতর। আর আমরা এই যে কোরবানির পরে যেটা করি ঈদ উল আজহা। তো বলো তো ভাইয়া, ঈদ উল ফিতর আমাদের কোন মাসে হয়েছিল? এই বছর কত তারিখ? 11 তারিখ। আচ্ছা হলো। আর বলো ওই কুরবানির ঈদ কত তারিখে হবে সম্ভাব্য? 17 তারিখ। কোন মাসে? জুলাই মাসে, তাই না? জুনে, জুলাই বলছে কেন তাহলে? কারণ এপ্রিল মে জুন 2 মাস 5-7 দিন পরে হয় না? হ্যাঁ, তাহলে এই দেখো ভালো করে বোঝো, তাহলে তোমার একটা ঈদ হয়েছে এপ্রিল মাসে, আর একটা ঈদ হয়েছে কখন? জুনে। মানে তোমরা ভাগ্যবান টাইপের এক কথায়, তোমাদের বেশি 7 মনে রাখা লাগতেছে না। কেন বলো তো ভাইয়া? মনে করো বেতন তো আর বৃদ্ধি পাইলে মূলত নভেম্বর, জানুয়ারি বা ফেব্রুয়ারি বা মার্চ এর মধ্যেই আগেই দিয়ে দেবে। সাধারণ অবস্থায় ডিসেম্বর অথবা নভেম্বর অথবা জানুয়ারিতে বেতন বৃদ্ধি পেয়ে যায়। তার মানে দেখো তোমার 2টা ঈদই বেতন বৃদ্ধির পরে হচ্ছে না। তাহলে যদি বেতনে, ওই যে গতদিন তোমাদের শিখাইছিলাম, বেতনে যদি ঝামেলা থাকে, বেতনে ঝামেলা মানে 2 রকম যদি থাকে, বৃদ্ধির আগে আর পরে, তাহলে বুঝতেই পারছো তোমার এই 2টা উৎসবই বৃদ্ধির কি পরে। এখন যদি তোমার কোনো কারণে এপ্রিল মে মাসে বেতন বৃদ্ধি পায়, ভালো করে বোঝো, তাহলে এপ্রিল মাসের ঈদটা বেতন বৃদ্ধির আগে, আর জুন মাসেরটা কি পরে। কিন্তু এমন থাকার সম্ভাবনা খুব কম, কারণ ওই লাস্টে 1 মাস থাকতে বেতন বৃদ্ধি পাবে এমন খুব কম হয়। বছরের শুরু জুলাইতে বেতন বৃদ্ধি পাবে, না হলে চাররা অঙ্ক দিলে নভেম্বর বা ডিসেম্বর বা জানুয়ারি এর মাঝে বেতন বৃদ্ধি দিয়ে দেবে না, বোঝনি? তার মানে এই বছর তোমাদের অত মনে না রাখলেও হচ্ছে যে বেতন বৃদ্ধি 2টাই পরেরটা হবে। যদি বেতন বৃদ্ধি আগের আর পরের থাকে, তাহলে মনে রাখবা বেতন বৃদ্ধি কোনটা হবে? তোমাদের ক্ষেত্রে পরের 2টাই হচ্ছে, পরের 2টা। কারণ কি 2টাই হচ্ছে এপ্রিল আর জুন মাসের মধ্যে, আর এগুলো তো লাস্টের দিকের মাস, ট্যাক্সের ক্ষেত্রে লাস্টের মাস না।
জি ভাইয়া। একটা দশম মাস আর একটা 12তম মাস। এপ্রিল মাস দশম আর জুন মাস 12তম। ওকে, কিন্তু তাহলে তো বুঝতে তোমাদের এই অঙ্কে তো কোনো ঝামেলাই নেই, বুঝতেছো যে এক এক মাসে 60,000, তাহলে 2 মাসে কত? 1,00,000। 20,000। কিন্তু যদি ওই যে বেতন বৃদ্ধি বা হ্রাসের কথা থাকে, তখন ওই সিস্টেমটা আমাদের করে নিতে হবে। কিন্তু আবারও তোমাদের বলতেছি, তোমাদের তো কোনো ঝামেলা নেই, কারণ লাস্টের দুটোই তোমাদের হবে, মানে 2 মাসই লাস্টের দিকে তা হবে। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো আমার কথা? জি ভাইয়া। ওকে, এবার লেখো তিনি পূর্ণ সময় ব্যবহারের জন্য নিয়োগকর্তার নিকট হতে গাড়ি পেয়েছেন। এই রুলটা তো খুব মজার রুল, দেখি কার মনে আছে। তিনি পূর্ণ সময়ের জন্য বা পূর্ণ সময় ব্যবহারের জন্য কি পেয়েছেন? নিয়োগকর্তার নিকট হতে গাড়ি পেয়েছেন। নিয়োগকর্তার নিকট থেকে গাড়ি পেয়েছেন। কে সুন্দর করে বলতে পারবে এই রুলটা? যে পারো বলো। 2500 সিসির নিচে যদি হয় প্রতি মাসে 10,000 টাকায়, 12 মাসে 1,20,000। হ্যাঁ যেহেতু এখন উল্লেখ নাই, তাহলে আমরা 50,000 করে ধরে নেব। হ্যাঁ হ্যাঁ, তোমরা এবার সুন্দর করে বলে দিবা, যেহেতু আমাদের কোশ্চেনে কি নাই, গাড়ির সিসি উল্লেখ নাই, তাই আমরা ধরে নিয়েছি গাড়িটি 2500 সিসির নিচে ছিল। এই জন্য তিনি কি সুবিধা পাবে বলো তো? নাম কি, কে বলতে পারবে? মোটর গাড়ি। মোটর গাড়ি সুবিধা। এই মোটর গাড়ির সুবিধা প্রতি মাসে 10,000 টাকা হিসাবে বার্ষিক 1,20,000 টাকা। এই শেষ হয়ে গেল না, বোঝো নাই? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত তোমরা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, মানে আজকে বড় অঙ্ক, কিন্তু মানে আরো আছে তথ্যের অভাব নেই আজকে। আর তারপরে লেখো, তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন। তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন। এটা আমরা লিখতে বলেছিলাম আয়ের মাঝে, তোমাদের মনে আছে? জি ভাইয়া। আর একটা বলেছিলাম যদি ওই যে সুদের কথা থাকে সেক্ষেত্রে লেখার দরকার নাই, মনে থাকবে না? কিন্তু যদি শুধুমাত্র বলা থাকে তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন, তাহলে কিন্তু হবে তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন। তহবিলে জমা দেন। ওকে, এখন পরবর্তীতে আবার বলা হয়েছে এই তহবিলে সঞ্চিত অর্থের উপর এ বছর 12% হারে 12,000 টাকা সুদ হয়েছে। আচ্ছা, এটাকে লেখো, এই তহবিলে সঞ্চিত অর্থের উপর এবছর 12% হারে 12,000 টাকা সুদ হয়েছে।
আচ্ছা, প্রথম অংশটুকু প্রথমে বোঝো ভাইয়া, যে তার যে মূল বেতন ছিল, ওই মূল বেতনের 10% কি লিখবা বলো তো? অনুমোদিত বা নিয়োগকর্তা কর্তৃক কি, যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার প্রদত্ত চাঁদা, নিয়োগকর্তা কর্তৃক অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কি বলো বলো ভাইয়া? প্রদত্ত চাঁদা। এই অংশটা তো চলে গেল। আর এই যে 12% করতে বলা হয়েছে ভাইয়া, এই 12% মানে আমাদের যে সুদের কথা যেটা বলবে, ওই অংশের ক্ষেত্রে তোমাদের নিয়ম কি শিখাইছিলাম? কার মনে আছে বলতে পারবা সুন্দর করে বলো তো? সুদের ক্ষেত্রে কার নিয়ম মনে আছে বলো? কার মনে নাই? যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ প্রথমে লিখবা, আর একটা কি বলেছিলাম? অকরধার্য মোট বেতনের কত? 33%। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের যে মূল বেতন ছিল তার 33% পর্যন্ত অকরধার্য। তা বলো, ওই মূল বেতন আমি যদি ওই 60,000 করে 12 গুণ করি, কত হয়? 7,20,000। ওই 7,20,000 যদি 33% করো, 12,000 থেকে বেশি হবে না? হবে না? একটু কথা বলো ভাইয়া। এজন্য আমাদের অকরধার্য সম্পন্ন। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? মানে সুদের অংশ থাকলে এভাবে অকরধার্য করবা। মানে তোমার সুদের যে পরিমাণ ওটা তো লিখবাই, আর লিখবা যে অকরধার্য মূল বেতনের কত পার্সেন্ট? 33%। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো করে মনে রাখবা, তাহলেই হচ্ছে। এটা তো ওই যে অঙ্কতে আসবে না, শুধুমাত্র টিকাতে আমরা এটা দিব, তাই না? টিকাটে দিলেও হবে, আবার ওই অঙ্কের ওই যে অংশ করলে ওর নিচেই এই তথ্যটা দিয়ে দিতে পারো, আরো ভালো। ওকে, মানে তথ্যগুলো দিয়ে দেওয়া ভালো। এরপরে একটা তথ্য আছে, দেখো, লেখো, তিনি মাসিক 500 টাকা একটি যৌথ বীমা স্কিমে প্রদান করেন। তো মনে রাখবা, এগুলো হচ্ছে কর রেয়াতযোগ্য আয় বা বিনিয়োগ ভাতা। এই অংশ নিয়ে তোমাদের সাথে আমার কথা বলা হয় নাই, তার মানে আমি আজ কথা বলবো এই তথ্যগুলো নিয়ে। এই তথ্যগুলো নিয়ে আমি কথা বলিনি তোমাদের। তিনি মাসিক, উপরের তথ্য পর্যন্ত মানে 8 নম্বর পর্যন্ত তোমাদের মোটামুটি আগেও করাইছি, কিন্তু 9 নম্বর তথ্য নিয়ে কোনো কাজ করিনি। তিনি মাসিক 500 টাকা একটি যৌথ বীমা স্কিমে প্রদান করেন। 500 টাকা। অঙ্কগুলো শীটটা না রেডি হওয়া পর্যন্ত সমস্যা হচ্ছে, কারণ এই যে সময় চলে যাচ্ছে পাও পাও। যৌথ বীমা স্কিমে প্রদান করেন। প্রদান করেন। এই দেখো, এই জিনিসগুলো বোঝো। আমি তোমাদের দুটো কথা বলেছি ভাইয়া, এই তত্ত্বগুলো যাই বলেছি, বিনিয়োগ ভাতা বা কর রেয়াতযোগ্য। কর রেয়াত এর অর্থ কেউ বলতে পারবা? কর রেয়াত এর অর্থ কেউ বলতে পারবা বলো তো? নতুন নাম তোমাদের কাছে, তাই না? বলো। এই কর রেয়াত মানে কর মৌকুফ বা ছাড় পাওয়ার উপায়। এমনি যারা আইনের ছাত্র, তোমারও তো এখানে কেউ আইনের না, তুমি আইনে বলে না অনেক ফাঁক ফোকর থাকে, এই কথা তো শুনেছো যে আইনের অনেক মার পেচ আছে, তাই না? তা এখন কথা হচ্ছে, কিছু কিছু জায়গা আছে যে জায়গায় তুমি যদি বিনিয়োগ করো বা জমা করো, তাহলে সরকার তোমাদের কি দেবে? কর মৌকুফের সুযোগ দেবে। আমার কথা বুঝেছো ভাইয়া? কর মৌকুফের সুযোগ দেবে, অর্থাৎ তুমি যে পরিমাণ বিনিয়োগ করবা, এই বিনিয়োগের উপর সাধারণ অবস্থায় আমাদের 15% ছাড় দেয়। কত পার্সেন্ট আবার বলো? মানে বিনিয়োগ ভাতা বা কর রেয়াতযোগ্য যত টাকা আয় হবে,
মনে করো কর রেয়াত যোগ্যর মাঝে যদি 5 লাখ যায়, 5 লাখের 15% করলে কত হবে? 5 15 75,000 টাকা। মানে যত টাকা কর হবে তার থেকে 75,000 টাকা কর কম দেওয়া লাগবে, না বোঝনি? মনে করো তুমি 1 লাখ টাকা বিনিয়োগ করেছো, মানে বিনিয়োগ ভাতায় গেছে, বা কর রেয়াত যোগ্য আয় লিখেছো 1 লক্ষ টাকা, তার মাঝে 15% করলে কত হাজার হয়? 15,000 না? তো মনে করো তুমি কর ক্যালকুলেশন করে 80,000 টাকা হয়েছে, যে সরকারকে কর দিতে হবে 80,000, কিন্তু তুমি এখন ছাড় পাবা কত? 15,000। তাহলে ওই 80,000 থেকে এই 15,000 বাদ দিয়ে তাই সরকারকে কর দিতে হবে। তাহলে মোটামুটি একটা কনসেপ্ট এসছে কিনা বলো তো? ওকে, পরবর্তীতে আমি আরো বিস্তারিত বুঝাবানি, সমস্যা নাই। তাহলে তুমি এই যে যৌথ বীমা স্কিমে প্রদান প্রতি মাসে 500, তাহলে 12 মাসে কত? 6,000 টাকা। তাহলে এই 6,000 টাকার উপরে ভবিষ্যতে কি পাবা? কর ছাড় পাবা। এই কথাটাকে ক্লিয়ার কিনা বলো? সবাই একটু কথা বলো ভাইয়া। ক্লিয়ার ভাইয়া? জি হ্যাঁ, আমি অঙ্কের মাধ্যমে আরো বিস্তারিত আলোচনা করবানি, কিন্তু আপাতত এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাও। এরপরে 10 নাম্বার। 10 নম্বরে বলা হয়েছে তিনি মাসিক তিনি এবছরে 15,000 টাকা ভ্রমণ ভাতা পান। মনে করো ওই যে চাকরি করতে করতে অনেক সময় একটা আলিস্যে চলে আসে না, যে একটু ভ্রমণ করলে আবার মন প্রফুল্ল হবে, এজন্য প্রত্যেক কর্মচারীকে ভ্রমণের জন্য একটা সময় ছুটি দেওয়া হয় এবং টাকাও দেওয়া হয়, যে যাও তোমরা একটু ভ্রমণ করে আসো, ঘুরে আসো। যাদের আত্মীয় স্বজন, বড় ভাই বা হাজবেন্ড অথবা বাবা চাকরি করে, তারা এই বিষয়গুলো সহজেই বুঝবা, যে মোটামুটি এগুলো পায়, কিন্তু ভ্রমণ ভাতা পায়। মনে রাখবে ভ্রমণ ভাতার উপরে কোনো কর দেওয়া লাগে না, এটা মনে থাকবে। তার মানে ভ্রমণ ভাতা সম্পূর্ণ কি অকর ধার্য। 15,000 টাকা ভ্রমণ ভাতা পান, ভ্রমণ ভাতা পান। তো তুমি যখন এটা লিখবা তখন বলবা যে সম্পূর্ণ অকর ধার্য। তাহলে তোমাদের খালি 9 নাম্বার আইটেমটা কিন্তু আমাদের বেতন খাতার আয়ের মাঝে যাবে না, ওটা যাবে কোথায়? কর রেয়াত যোগ্য আয় বা বিনিয়োগ ভাতা নির্ণয়ের মধ্যে, মনে থাকবে। এরপর মাসিক যাতায়াত ভাতা আছে 3,000 টাকা। মানে তুমি যে যাতায়াত করবা এর জন্য 3,000, তাহলে 3 গুণ 12 কত হবে? 36। এটা সম্পূর্ণ করযোগ্য আয়, মানে এখানে আর বাদ দেওয়া লাগবে না। আর পূর্বে কি নিয়ম ছিল ওগুলো তোমাদের আর মনে করাই দিয়েও লাভ নেই, কারণ তোমাদের এখন যা লাগবে শুধু তাই শিখাই। 3,000 টাকা মানে 3,000 গুণ 12, 3 12 কত হবে? 36,000 টাকা। তাহলে মাসিক ভাতার কোনো মানে সরাসরি বসবে, এখান থেকে আর অন্য কোনো কাজ নাই। এরপর এখানে আরো তথ্য দিয়েছে, এবছর জনাব হাশেমের বিনিয়োগ ও খরচ ছিল নিম্নরূপ। সাধারণ অবস্থায় এই যে আমি এখন যে কথাটা লিখতেছি ভাইয়া, এর পরের তথ্যগুলোই মূলত যায় বিনিয়োগ ভাতা বা কর রেয়াত যোগ্য আয়ে। নাম মনে থাকবে নি? কি বলিস আবার বলো? বিনিয়োগ ভাতা ও কর। বিনিয়োগ ভাতা একটা আলাদা, অথবা কর রেয়াত যোগ্য, যে কোনো একটা নাম বলবা। কর রেয়াত যোগ্য, ওকে। বা তোমরা ডিরেক্টলি বলবা কর রেয়াতের পরিমাণ, কর রেয়াত অথবা বিনিয়োগ ভাতা, যাই হোক একটা বললেই হচ্ছে। তাহলে আমরা মোটামুটি এখন যে তথ্যগুলো লিখবো এই তথ্যগুলো ওখানে যায়। এবছর জনাব হাশেমের বিনিয়োগ ও খরচ সমূহ ছিল নিম্নরূপ। হাশেমের বিনিয়োগ ও খরচ সমূহ
বিনিয়োগ ও খরচ সমূহ ছিল নিম্নরূপ। ক নম্বরে তার স্ত্রী জীবনের উপর করা জীবন বীমার প্রিমিয়াম। মনে রাখবা, এই জীবন বীমার প্রিমিয়াম যদি না করত তাহলে আমাদের এই অংশটা দেখানো প্রয়োজন হতো না। তাহলে স্ত্রীর জীবনের উপরে যদি জীবন বীমার প্রিমিয়াম দেয় তাহলে এটাও বিনিয়োগ ভাতা হিসাবে গণ্য হবে। মনে থাকবে? কথা ক্লিয়ার কিনা বলো। ওকে, তাহলে আমরা লিখবো কি এখানে, তার স্ত্রী জীবনের উপর করা মানে এই যে একটা সুযোগ আছে। মনে করো তুমি তো মনে করো যারা ছেলেরা আছো, মনে করো স্ত্রীকে বুঝাইতে দিলে না যে তার নামে জীবন বীমা করে, বলে দেখো তোমাকে একটা সারপ্রাইজ দিলাম, কিন্তু সে তো বুঝলো না যে তুমি আসলে কর ফাঁকি দেওয়ার জন্য এই কাজটা করছো। আমার কথা বোঝনি? কিন্তু স্ত্রী তো খুশি হলো যে আমার হাজবেন্ড খুব ভালোবাসে, আমার নামে জীবন বীমা করেছে, কিন্তু আসল উদ্দেশ্য কিন্তু কর ফাঁকি দেয়া। বুঝেছো? সরকারকে কর ফাঁকি দেবে? মানে সরকার বলে দিয়েছে যে স্ত্রীর উপরে যদি জীবন বীমার প্রিমিয়াম করো তাহলে তার উপরে ওই 15% কর মওকুফ। বুঝতে পেরেছো? টাকা। ওকে, এরপরে আসো খ। খতে বলেছে তিনি স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত, মনে রাখবা তালিকাভুক্ত কোম্পানির যদি তুমি কি করো, শেয়ার ক্রয় করো, তাহলে ওই টাকার উপরেও তুমি বিনিয়োগ ভাতা পাবা, মানে ওই কর রেয়াত পাবা। বুঝতে পেরেছো? তিনি স্টক এক্সচেঞ্জ, তিনি স্টক এক্সচেঞ্জ এই যে অঙ্ক করা সেগুলো একটা পূর্ণাঙ্গ অঙ্ক, কিন্তু 10 মার্কের এক্সচেঞ্জ। আর গত ক্লাসে যা করাইছি ওগুলো হচ্ছে 4 নাম্বারের জন্য। তালিকাভুক্ত একটি নতুন কোম্পানির 1 লক্ষ টাকা শেয়ার কিনেছেন। একটি নতুন কোম্পানির 1 লক্ষ টাকা শেয়ার কিনেছেন। ক্লিয়ার কিনা বলো তো? এখন গ নম্বরে আসো। বলছে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে 20,000 টাকা দান করেছেন। এই ফুটবল ফেডারেশনের এই তথ্য বিনিয়োগ বলে গণ্য হবে না বর্তমানে, ঠিক আছে? তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে 20,000 টাকা দান করেন, এর কাজ নাই, এর কোনো কাজ নাই এখানে। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ফেডারেশনে 20,000 টাকা দান করেন। সবাই লিখতেছো অঙ্কগুলা? জি ভাইয়া। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার ঘ নাম্বার, একেবারে লাস্টের আইটেম এটা। আমরা তখন যা দিয়েছি এবার লাস্ট আইটেম। হ্যাঁ, ব্যাংকে তার একটি ডিপোজিট পেনশন স্কিম চালু আছে
যেখানে তিনি প্রতি মাসে 1,000 টাকা জমা করেন। তো তুমি মনে রাখবা, যত টাকাই জমা করুক সর্বোচ্চ সীমা 1,20,000 টাকা। কি বলেছি বলো তো ভাইয়া? সর্বোচ্চ সীমা কত? 1,20,000। যদি 1,00,000-এর বেশি জমা করে তাহলে আর বিনিয়োগ ভাতা হবে না, মানে সর্বোচ্চ বিনিয়োগ ভাতা হবে কত? 1,20,000। কোথায় বলো তো? ওই যে ডিপোজিট পেনশন স্কিমে জমা। তাহলে কি ব্যাংকে তার একটি ডিপোজিট পেনশন স্কিম চালু আছে, ব্যাংকে তার একটি ডিপোজিট পেনশন স্কিম চালু আছে। আচ্ছা, যেখানে তিনি প্রতি মাসে 1,000 টাকা করে জমা করেন। যেখানে তিনি প্রতি মাসে 1,000 টাকা করে জমা করেন। ওকে, তাহলে এই যে আমরা তথ্য পেয়েছি, এখন আমাদের অঙ্ক শুরু করতে হবে, ঠিক আছে? তাহলে আমার কি ওই আগের তথ্যগুলো লেখা লাগবে? উপরে যে তথ্যগুলো লিখতে হয় ওগুলো তোমরা পারবা না এখন? একটু কথা বলো ভাইয়া। ওই যে উপরে তোমাদের বলেছিলাম করদাতার নাম, তারপরে কি ওই যে কর বর্ষ, আয় বর্ষ, মোট আয় নির্ণয়, তারপরে ওই যে অন্যান্য যে তথ্যগুলো দিয়েছিলাম ওগুলো মনে আছে না তোমাদের? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি শুধু অঙ্ক থেকে শুরু করি নাকি বলো? জি ভাইয়া। তাহলে আমি এখান থেকে আর একটা পার্ট নির্ণয় করে নেই। ওকে, এখানে একটু কালি ভিন্ন নেই। তাহলে আমরা শুধু লিখলাম যে মোট আয় নির্ণয়। দেখো তো তোমাদের লেখা ক্লিয়ার, বোঝা যায় কিনা? উপরের তথ্যগুলো কিন্তু বলেছি সবসময় এক থাকবে, এজন্য আর উপরের তথ্য লেখাচ্ছে না। তোমরা একটু কষ্ট করে লিখে নিও। তোমরা কিন্তু অঙ্ক এখন করতেছো, এখনই লিখে নাও ওইগুলা, না হলে কিন্তু পরবর্তীতে তোমাদের মনে থাকবে না। মানে ওই নিয়ম ওইগুলো লিখতে লিখতে তোমাদের চর্চা করতে হবে। বিবরণ টাকা টাকা। এখন তোমাদের মনে আছে যে বেতন বা চাকরি হতে আয়, এখন তার বেতন লেখা যাবে না, চাকরি লিখতে হবে। চাকরি হতে আয় ধারা কত ছিল কে বলতে পারবে? 32 থেকে 34। এস ধারা 32 থেকে 34। ধারা 32 থেকে 34। এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে বলো তো ভাইয়া? জি ভাইয়া। তাহলে আমরা এই অংশটা লিখলাম যে 32 থেকে 34। এখন প্রথম কথা, আমাদের এই জায়গায় তথ্য ছিল যে মাসিক মূল বেতন। আচ্ছা, এখন আমি অন্য কালার নিয়ে এখানে যাতে দাগাইতে সুবিধা হয়। 1 নাম্বার আইটেমটা মনে করো বোঝাবো। মাসিক মূল বেতন কত ছিল? 60,000 টাকা। তাহলে তোমরা জাস্ট লিখবা বেতন। তোমরা চাইলে এখানে সিরিয়াল নাম্বার দিতে পারো, আবার যদি মনে হয় যে না ভাই আমি দেবো না, কোনো সমস্যা না। তাহলে বেতন বলো ভাইয়া। আচ্ছা, তাহলে আমি একটু লিখেই দিই তোমাদের উপরে, একটু লক্ষ্য করো। তোমরা প্রথমে আয় বর্ষ লিখবা। হ্যাঁ, আয় বর্ষ 22-23 এর উপরে লিখবা। আয় বর্ষ কত? 2022-23। আর এখানে লিখবা কর বর্ষ কত? 2023-24। আচ্ছা, এটা কেমনে বুঝলাম? কোশ্চেন দেখো, তোমাদের
2023 তারিখে সমাপ্ত বছরে 30শে জুন, দেখছো এখানে? তাহলে এই 23 2 জুনের মধ্যেই থাকবে। যদি ডিরেক্টলি কোশ্চেনে আয় আর কর না বুঝায়, তাহলে এই 23 2 জুনের মধ্যেই থাকবে, মানে মাঝামাঝি থাকবে। তাহলে আয়টা হবে পূর্বে, তাহলে 22 23 হচ্ছে আয়, আর কর হচ্ছে 23 24। না বোঝনি এখনো? আয় হবে পূর্বের 22 আর এই 23, আর কর হবে 23 আর পরেরটা 24, 23 24। দেখো তো এবার আমার লেখাটা ক্লিয়ার কিনা? আয় বর্ষ 22 23 আর কর বর্ষ 23 24। সবাই ক্লিয়ার এ পর্যন্ত? কথা বলো ভাইয়া, ক্লিয়ার কিনা একটু বলো 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 বলো। জি ভাইয়া। ওকে, আমাদের যে সময় আছে একটু দ্রুত করতে হবে, না তো আমরা শেষ করতে পারবো না দেখতেছি। লিখতে লিখতে অনেক সময়, যদিও তোমাদের বোঝানো হয়েছে, কিন্তু সুন্দর করে বিনিয়োগ ভাতা না বোঝাইতে পারলে সমস্যা। আচ্ছা, এরপরে আমরা আসি ভাইয়া বেতন 60,000। দ্রুত গুণ করবা যারা এক্সপার্ট আছো। তাহলে কত হয়? 7,20,000 টাকা। বেতনের পর দেখো কি ছিল? মাসিক মহার্ঘ ভাতা। মূল বেতনে কত পার্সেন্ট? আচ্ছা, মহার্ঘ ভাতা। এটা আসলে কি ভাতা ভাইয়া? মহার্ঘ ভাতা কে বলতে পারবে? মহার্ঘ ভাতাটা কি কে বলতে পারবে? এখানে কারো হাজবেন্ড বা বাবা বা ভাই চাকরি করে না? যারা চাকরি করে তাদের এতটুকু পারা উচিত ছিল। আচ্ছা, এই যে আহসানুল্লাহ শামীম আপু, তুমি পারবা না? জি ভাইয়া। মহার্ঘ ভাতার নাম শুনেছেন? নাহলে ভাইয়ার কাছে জিজ্ঞেস করেন। জি ভাইয়া, শুনেছি। কি জন্য দেয় ভাইয়াদের বলেন, আপনি বলেন। মহার্ঘ ভাতাটা কেন দেয়? না হলে ভাইয়ার কাছ থেকে শুনে এখনই বলেন, আমি ওয়েট করতেছি। বা ভাইয়া যদি থাকে ভাইয়া ডাক দেন। মহার্ঘ ভাতা কেন দেয় ভাইয়াদের? সুস্থভাবে জীবনযাপনের জন্য, মানে নিয়োগকর্তা কর্মীদের যে ভাতাটা প্রদান করা হয় তাকে মহার্ঘভাতা বলে। আচ্ছা, মোটামুটি হয়েছে, কিন্তু বিষয়টা এমন, অনেক সময় এমন হয় না যে জিনিসপত্রের দাম, মানে বৃদ্ধির ফলে, মানে কোনো জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার জন্য, মানে নিয়োগকর্তা সেটার জন্য হ্যাঁ হ্যাঁ, বিষয়টা এমন, মনে করো হঠাৎ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাথে সাথেই তার বেতন বৃদ্ধি করা সম্ভব না। তো ওই সময় যাতে চাকরিরত অবস্থায় যারা আছে তারা যাতে সুন্দর করে ওই দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া সত্ত্বেও সুন্দর করে জীবনযাপন করতে পারে, এই জন্য সে নিয়োগকর্তা যে ভাতা দিয়ে থাকে তাকেই মহার্ঘ ভাতা বলে। মনে থাকবে? এই সবাই বুঝেছো? জি ভাইয়া। তার মানে মহার্ঘ ভাতা চাকরিজীবীরা কখন পায়? যখন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, তখন ওই ব্যালেন্স করার জন্য এই ভাতাটা দিয়ে থাকে। ওকে, তাহলে এই যে 7,20,000 টাকা আছে, এর 10% করো। 72,000 টাকা। 72,000 টাকা। ওকে, ফাইন। মহার্ঘ ভাতা চলে গেল। এরপরে আসো কি আছে? 3 নাম্বার, মাসিক চিকিৎসা ভাতা। আমি বলেছিলাম প্রকৃত খরচের কোনো কাজ নাই, কিন্তু চিকিৎসা ভাতার কাজ আছে। 1,000 গুণ 12 কত হবে? 12,000। চিকিৎসা ভাতা। এখন যা অঙ্ক করাচ্ছি মনে হবে সব 1-2 অঙ্ক। এর আগে ছিল, গত বছর ছিল খুব কঠিন। তোমাদের খুব সুযোগ করে দিয়েছে, সুন্দর করে দিয়েছে, মানে তোমাদের কষ্ট করে নিয়ম মুখস্থ করা লাগবে না, খালি একবার বুঝবা, ইনশাল্লাহ মনে থাকবে। তাহলে চিকিৎসা ভাতা কত দিলাম? 12,000 টাকা। এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে?
নাই। ওকে, এরপরে দেখো আছে বাড়ি ভাড়া মূল বেতনের। তোমরা সময় দেখো কখন শেষ হয়ে যায়। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের কত? এটা কি বলি আমরা? আবাসন সুবিধা, তাই না? বলো, আবাসন সুবিধা। ডিরেক্ট বাড়ি ভাড়া লিখলে কি সমস্যা হবে? কোনো সমস্যা নেই। তাহলে 7 লক্ষ কত ছিল? 20,000, 55%। ক্যালকুলেশন করো কত হয় দ্রুত। 3,96,000। এই একটা অঙ্ক যদি কেউ ভালো করে বোঝো, অনেকটাই মানে এই বেতন চাকরি খাতে আয়ের 50% না হলেও আর একটু বেশি, মানে 60 থেকে 70% কাভার করবে। আর একটা চাকরি হতে মানে সরকারি চাকরিজীবীটা করাই দিব, তখন মেলা কাভার হয়ে যাবে। এরপরে আসো আমাদের 5 নাম্বার, আপ্যায়ন ভাতা। আমি বলেছি প্রকৃতর কোনো কাজ নেই, তাই আপ্যায়ন ভাতা 1200 গুণ 12 গুণ করো তারে। এই পাগল, তা হবে কেন? 14,000। ঠিক আছে, তাহলে আপ্যায়ন ভাতা ক্লিয়ার। এই বাকি আইটেম গুলো কেন হচ্ছে এটা তো বুঝতে পারছো। আপ্যায়নের জন্য ভাতা দিয়েছে, বাসস্থান মানে থাকার জন্য দিয়েছে, চিকিৎসা খরচের জন্য দিয়েছে, মর্গ ভাতা তো বুঝালাম, আর বেতন মানে বেতন। এই জন্য ওই যে দেখো না, ওই যে বিয়ের সময় মেয়ের মা বা মেয়ের বাবা কেন চাকরিজীবী ছেলে খোঁজে, বুঝতে পারছো? শুধু বেতন বেতনই না, বেতনের সাথে আনুষঙ্গিক জিনিস পাই। আর সরকারি চাকরিজীবী কেন খোঁজে পরের দিন বুঝবা। মানে এই এখন যেগুলো লিখতেছে এগুলোর উপরে কর দেওয়া লাগবে, আর সরকারি চাকরি করলে ওই এইসব আইটেমের উপরে কর দেওয়া লাগবে না, বুঝতে পেরেছো? সব টাকা থেকে যাবে। আরো লাস্টে হচ্ছে পেনশন সুবিধা তো আছেই। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো সবাই? আপ্যায়ন ভাতা ক্লিয়ার। এরপরে আসো উৎসব বোনাস। এখানে তো কোনো ঝামেলা দেয়নি, তাহলে উৎসব বোনাস 2 মাস দিয়ে গুণ করে দাও। 1,20,000। উৎসব বোনাস কত মিনিট হয়েছে দেখো, আছে বাকি কত মিনিট? 2 মিনিট। তাহলে আমি আর একবার তোমাদের আগে লিঙ্কটা দিই, নয়তো ওই ফেসবুকে বুঝাইলে আসলে ভালো বুঝবান না। যারা লাইভে আছো একটু ওয়েট করো। কারো কোনো সমস্যা থাকলে জানাইতে পারো লাইভে।
সবাই জয়েন করো, দ্রুত জয়েন করো, আমার এরপরে ক্লাস আছে। তোমাদের এটা আরেকটা জিনিস, তোমাদের লাইভে না শেষ করলে বুঝতে অসুবিধা হবে। জি বলো 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 আপু বলো। ভাইয়া বলতেছিলাম যে উৎসব বোনাস, এটা তো এখানে লেখছিল না 2 মাসের মূল্যবেতনের সমান, তো এটা কি এক এক উৎসবের 2 মাসের মূল্যবেতনের সমান? না 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 আপু, ওই দুটো উৎসবের জন্য দিয়েছে। ও আচ্ছা, ডিরেক্টলি উল্লেখ করে দেবে, হ্যাঁ টেনশনের কোনো কারণ নেই, তোমার ডিরেক্টলি উল্লেখ করে দেবে। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানিও। মানে আমি যে পর্যন্ত করাইছি সে পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা একটু জানাও তো। ক্লিয়ার। ঠিক আছে। হুম হুম। হুম হুম হুম। তাহলে আমরা শুরু করি। সবাই যুক্ত হয়ে গেছো না? মোটামুটি যুক্ত হয়ে গেছো, তাহলে আমরা এখন শুরু করতে পারি। আর মেনলি হচ্ছে এই অঙ্কটা তোমরা পূর্ণাঙ্গ করলে একটা ধারণা পেয়ে যাবা যে কি কি অঙ্ক বা এই জাতীয় কেমন ভাবে হবে, এই আর কি। তাহলে উৎসব বোনাস পর্যন্ত শেষ। এরপর দেখো কি ছিল আমাদের 7। তিনি পূর্ণ সময় ব্যবহারের জন্য নিয়োগকর্তার নিকট থেকে গাড়ি পেয়েছেন। তা বলো এই গাড়ির জন্য আমি কি তথ্য দিয়েছিলাম? এটা কি লিখবো? মোটর গাড়ি সুবিধা। $10,000। এটা কিন্তু দেওয়া নেই, কিন্তু মুখস্থ বিদ্যা আমাদের, যে ধরে নেওয়া হলো গাড়িটি 2500 সিসির নিচেই, এজন্য প্রতি মাসে 10,000 টাকা হিসাবে 12 মাসে কত? 1,20,000 টাকা। এটা সুন্দর করে টিকায় লিখে দিবা, কিন্তু টিকায় লিখে না দিলে কিন্তু সমস্যা। মোটর গাড়ি সুবিধা চলে গেল ভাইয়া। এরপরে আছে দেখো আমাদের কি সুবিধা, তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন। এই তহবিল এটা পরে, তাহলে জমা দেন পর্যন্ত একটা অংশ। খুব ভালো করে বুঝো, কর্মী যদি দান করে তাহলে নিয়োগকর্তা দান করতে কি বাধ্য, বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানে। তাহলে কর্মী দান করেছে, তাহলে নিয়োগকর্তা কি করবে? দান করবে। লিখবা নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত কি বা নিয়োগকর্তা কর্তৃক ভবিষ্যৎ তহবিলে দান বা প্রদত্ত চাঁদা, এতটুকু লিখলেই হবে। অথবা এভাবে লিখবা যে ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান, এটা আরো সুন্দর হচ্ছে। ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। তো বলো নিয়োগকর্তা কত দান করেছে? 10%। তাহলে 7,20,000 টাকা 10% করো, 72,000। সবাই ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া? ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তোমরা? ঠিক আছে। এরপরে আসো, তোমরা চাইলে এখানে কিন্তু সিরিয়াল নাম্বার দিতেই পারতে। এরপর দেখো বলা হয়েছে 12% হারে কত টাকা সুদ দিয়েছে, মানে ভবিষ্যৎ তহবিলে কত টাকা সুদ দিয়েছে বলো? 12,000। তাহলে লিখবা অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ
12,000, এই যে প্রথম ঘরে লিখলাম এখন। বাদ অকর ধার্য, অকর ধার্য মূল বেতনের কত পার্সেন্ট? 33%। করো কত হয়? 7,20,000 33% করো। দ্রুত করো, এই তোমাদের ক্যালকুলেটর নিয়ে বসে থাকতে বলেছি। 37,000 কত লক্ষ? 2,37,600। তা বাদ দিলে আউট অফ কলামে কিছু গেল না, জিরো গেল না, বোঝনি? আচ্ছা, এরপর আর কি ছিল লক্ষ্য করো। তোমাদের বলেছিলাম এরপরে দেখো একটা ছিল 500 টাকা যৌথ বীমা স্কিমে জমা। এটা বলেছিলাম যে কর রেয়াত, এখানে কোনো কাজ নেই এর, ওটা কর রেয়াত, এখানে কোনো কাজ হবে না। এবার তারপরে আইটেমে আসো। তিনি এবছরে 15,000 টাকা ভ্রমণ, তাহলে ভ্রমণ ভাতা, ভ্রমণ ভাতা কত? 15 বাদ অকর, অকর ধার্য মানে যার উপরে কর দেয়া লাগে না, হ্যাঁ, সম্পূর্ণ 0 টাকা চলে গেল। দুটো কনসেপ্ট বুঝেছো? একটু কথা বলো ভাইয়া। ভ্রমণ ভাতা অকর ধার্য সম্পূর্ণ, আর বিনিয়োগের সুদ পাইলে মূল বেতনের 33% পর্যন্ত অকর ধার্য। এ পর্যন্ত তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এরপরে তত দেখো, মাসিক যাতায়াত ভাতা কত করে পাই? 3,000 টাকা। তাহলে বলো যাতায়াত ভাতা 12 গুণ 3,000 কত হবে? 3,000 গুণ 12, 36,000 টাকা। এখন তোমাদের কাজ হচ্ছে এই তথ্যগুলো আগে যোগ করা। তোমরা প্রথম থেকে যোগ করো না ভাইয়া, এই যে একজন যোগ করা শুরু করো, এগুলা যোগ করা হয়ে গেলে আমাকে বলো। ওই যে দেখা যাচ্ছে ওই তথ্যগুলো যোগ করো, করে করে আমাকে বলো। একটু মিউট করো, মিউট করো যাদেরটাই সাউন্ড হচ্ছে। দ্রুত দ্রুত একটু যোগ করো না ভাইয়া। ভাইয়া বলো। বলছি যে অনুমোদিত মূলধনের মানে সুদ ওর অকার্যতার 33%, এটা বাদ জিরো হলো কিভাবে, ওটা বুঝতে পারছি না। অকর ধরো অত টাকা পর্যন্ত, কিন্তু তুমি তো সুদ দিয়েছো 12,000, কিন্তু তোমার ওই 2,36,000 টাকা পর্যন্ত কর দেওয়া লাগবে না, এই জন্য জিরো হলো। বুঝতে পেরেছো? মানে নেগেটিভ কোনো মান আউট অফ কলামে যাবে না এখানে। জি ভাইয়া, টোটালটা যোগ করার পর ভাই 15,62,400 আসছে। এই এর নিচে আর একটা আইটেম ছিল, ওটা যোগ করেছ তো, ওই যে 36,000। হ্যাঁ, আচ্ছা, তাহলে মোট কত হলো? 15,62,400। বাহ, তোমরা কি করলে এতক্ষণ ধরে? 15,62,000
400? জি ভাইয়া। 15,62,400, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে লিখবা মোট প্রাপ্ত বেতন। মোট প্রাপ্ত, দেখো আমরা এমনি বেতন পেয়েছিলাম 7,20,000, কিন্তু আসলে কত পাচ্ছি? বেশি না, প্রায় ডাবলেরও বেশি। তাহলে মোট প্রাপ্ত বেতন কত পেয়েছি? 15,62,400। এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? একটু জানাও তো আমারে। মোটামুটি এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো তো এই পর্যন্ত যা করাইছি? আচ্ছা, এবার লেখো বাদ কর অব্যাহতি। এখানে একটা বাদ কর অব্যাহতি আছে। আচ্ছা, এতটুকু লিখলেই এনাফ। তবে যদি কেউ ব্যাখ্যায় লিখতে পারো, আর একটা সুন্দর তথ্য আছে, লিখবা ষষ্ঠ তফসিল। কি লিখবা আবার বলো? যদি মনে না থাকে এটা লিখবা না, আমি ব্যাখ্যা যেটা লিখছি। ষষ্ঠ তফসিলে অংশ 1, অংশ কত? 1 এর দফা 27 অনুযায়ী, 27 অনুযায়ী এই কথাটা যদি মনে থাকে লিখবা, না হলে লিখবা না। কিন্তু যদি মনে না থাকে লেখার প্রয়োজন নেই, শুধু কর অব্যাহতি কথাটা লিখবা। এই বাদ কর অব্যাহতি এই কথাটা লিখতেই হবে। আর এটা মনে থাকে লিখবা ষষ্ঠ তফসিলের অংশ 1 এর দফা কত? 27 অনুযায়ী চাকরি হতে আয়ের। কে লিখবা আবার বলো? চাকরি হতে আয়ের। আমি এটা শিখাইছিলাম, কত অংশ মনে আছে তোমাদের? 3/1 হ্যাঁ, 1/3। তাহলে কত হয়েছে এখানে? 15,62,400 গুণ 3/1 কত হয় বলো? ক্যালকুলেশন করো। 5,20,800। 5,20,800। অথবা কি বলেছিলাম? 4,50,000, যেটি কম। এই কথা মনে আছে? জি ভাইয়া। তো বলো তো এখানে কম কোনটা, এই 5,20,000 না 4,50,000? 4,50,000। তার মানে এই 4,50,000 টাকা পর্যন্ত কর দেওয়া লাগবে না। তো বাদ দাও না, 15,62,400 এটা বাদ দাও, দ্রুত বাদ দাও, সময় মেলা পার হয়ে যাচ্ছে। 11,12,400। এই আয়টা মনে রেখো। এই আয়টাকেই বলা হয় আমাদের চাকরি হতে মোট আয়। কি বলিস আবার বলো? বা কর যোগ্য আয়ও বলতে পারো। এটাকে কি আয় বলতে পারো? চাকরি হতে মোট আয় বা কর যোগ্য আয়। তাহলে এই পর্যন্ত তোমাদের গত দিনও মোটামুটি একটা ধারণা ছিল। নতুন কিছু তথ্য হালকা পাতলা এখানে এসছে, না হলে সেমই আছে। এখন তোমরা যেটা নির্ণয় করা শিখবা, এটা কর রেয়াতের পরিমাণ। কিসের পরিমাণ আবার বলো? কর রেয়াত বা বিনিয়োগ ভাতাও বলতে পারো, বিনিয়োগ ভাতার পরিমাণ এই কথাও বলতে পারতা। যাই বলো না কেন সেম। মানে এই যা নির্ণয় করবো এখন, এই তার উপরেই তোমরা কি পাবা? ছাড় পাবা। কর কত পার্সেন্ট ছাড় পাবা? কার মনে আছে দেখি? 15%। বাহ,
15% ছাড় পাবা, আমি বলে দিয়েছিলাম একটু আগে। তো 1 নম্বরে কি ছিল বলো তো? দেখো আমি 1 নম্বরে বাদ রেখে এসেছিলাম একটা তথ্য, এই যে এই তথ্যটা, যৌথ বীমা স্কিম। এই যৌথ বীমা স্কিমে কত করে দান করেছে? তোমরা চাইলে নাম্বারিং করতে পারো, কিন্তু উপরেটাও নাম্বারিং করতে পারতা, নাম্বারিং করলে আরো ভালো লাগবে। যৌথ বীমা স্কিমে দান, যৌথ বীমা স্কিমে প্রতি মাসে কত করে ছিল ভাইয়া? 500 করে। তাহলে 12 মাসে কত হবে? 12 গুণ কত হয় এখানে? 6000 টাকা হয়। ঠিক আছে ভাইয়া। এরপরে আসো তোমাদের 2 নাম্বার রুলে, দেখো উপরে আর নাই, নিচেই বলা আছে তথ্য। দেখো ক নাম্বারে তার স্ত্রীর জীবন বীমার প্রিমিয়াম, তাহলে কি লিখবে এখানে? স্ত্রীর জীবন বীমার প্রিমিয়াম কত করে? 70,000 টাকা দেওয়া আছে। জি ভাইয়া। ওকে, তাহলে স্ত্রীর জীবন বীমার প্রিমিয়াম ক্লিয়ার হচ্ছে তো? মানে এখানে কিন্তু বেশি কঠিন না, হালকা পাতলা আমি বুঝাই দেবো, তোমরা পারবা। আর ওই যে কিছু মুখস্থ বিদ্যা দিচ্ছি, ওগুলো নোট করে মুখস্থ করে নিবা। তার ছাড়া আহামরি যে ট্যাক্স কঠিন কোন সাবজেক্ট তা না, ট্যাক্স সহজ সাবজেক্ট, দেখে দেখে লিখতে হবে আর কিছু তথ্য মুখস্থ করতে হবে। নামা কথা বোঝনি? বুঝেছো ভাইয়া? সবাই বুঝেছো আমার কথা? এরপরে আসো, তিনি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি কত টাকা শেয়ার ক্রয় করেছে? 1 লক্ষ টাকা। লিখবা তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয়, তালিকাভুক্ত কোম্পানির শেয়ার কত টাকা? 1 লক্ষ টাকা মাত্র, তাই না? ওকে, এরপরে আসো খ নাম্বার শেষ। গতে কি তথ্য দিয়েছিল? তিনি বাংলাদেশ ফুটবল এর কোনো কাজ নাই বলেছিলাম, মনে পড়ে? ঘ ব্যাংকে তার একটি ডিপোজিট, আচ্ছা ডিপোজিট বলতে এটা ডিপিএস স্কিমে জমা, ডিপোজিট হচ্ছে পেনশন স্কিম। কত টাকা আছে এখানে বলো তো? প্রতি মাসে কত? 1000। লিখবা ডিপিএস এ জমা, সংক্ষেপে। এক 1000 গুণ 12, 12,000। এগুলো একদম যোগ করা শুরু করে দিও কিন্তু। এরপর কি দেওয়া আছে দেখো তো তথ্য। এখানে একটু কাজ আছে, আমি তোমাদের একটু শিখাইয়ে দিই, তাহলে বেশি ভালো হবে। 12,000 টাকা আউট অফ কলামে যাবে, ঠিক আছে? এখানে নিচে লিখবা যে সর্বোচ্চ সীমা, সর্বোচ্চ সীমা কত বলেছিলাম বলতো? 1,20,000। এখানে নিচে লিখে দেবা যেটি কম, তাহলে সহজে বুঝবা যেটি কম। তা বলো 12,000 বলো না 1 লাখ, মানে কম কোনটা দুটোর মাঝে? দুটোর মাঝে কম কোনটা? দ্রুত বলো, তোমরা কি কথা বলো না কেন? 12,000 টাকা। সিম্পল বিষয়তে দেরি করলে হয়? আচ্ছা, তাহলে এই যে 12,000 টাকা যেটি কম, এ পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। আর দেখো তথ্য আছে কিনা? আর তথ্য কিন্তু নাই। তাহলে এখন তথ্য না থাকলে মনে রাখবা, ওই যে নিয়োগকর্তা দান করেছিল, মনে আছে? তা ওই ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা আর কর্মীর দান, এই দুইটা তথ্য একসাথে করে আমাদের এই কর রেয়াতে আসে, মনে থাকবে? মানে এখানে ডাবল আসে। ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা, বেতনের ভিতরে শুধু নিয়োগকর্তাটা যায়,
ও কর্মী, এখানে নিয়োগকর্তাও আসে, আবার কি আসে, কর্মীর দান। কত ছিল? 72,000 টাকা। এখন দুজন, মানে নিয়োগকর্তাও দিচ্ছে কর্মীও দিচ্ছে, তাহলে 72 দুগুণে কত হয়? 1,44,000। এগুলো যোগ করে দাও, এখানে মোট কত টাকা হয় আমাকে বলো। যে দানটা করতে হয় ওইটা আবার এখানেও আসবে, তাই তো? হ্যাঁ, ওখানে শুধুমাত্র নিয়োগকর্তাটা যাবে, আর এখানে নিয়োগকর্তা আর কর্মী দুজনের তাই যাবে। মানে এই দানটা মূলত এই জায়গারই কাজ, মানে নিয়োগকর্তাও দান করেছে, আবার কে দান করেছে? কর্মী। এখন তোমার কথা হচ্ছে যে ভাইয়া তাহলে বেতনের মধ্যে নিয়োগকর্তাটা কেন গেল? একটা জিনিস বোঝো, তুমি যদি ভবিষ্যৎ তহবিলে দান না করতা, তাহলে নিয়োগকর্তা কি তোমার ওই টাকাটা দিত? তুমি যদি দান না করতা তাহলে নিয়োগকর্তা তো দিত না, দিত ভাইয়া? বলো তো। না। তাহলে যখন নিয়োগকর্তা তোমার দান করতেছে, তাহলে তোমার এক প্রকার আয় হচ্ছে না, হচ্ছে না? আচ্ছা। এই জন্য আয়ের মধ্যে নিয়োগকর্তাটা লেখা হয়েছে। তো তোমারটা কেন লেখা হয়নি? তোমারটা তো আর আয় না, তোমারটা তো ব্যয় হচ্ছে, এই জন্য এখানে লিখেছি। মানে এরকম নিয়োগকর্তাটা একবার আয়ে লেখা হচ্ছে আর একবার এই ব্যয়ে লেখা হচ্ছে, আর তোমারটা শুধু ব্যয়ে লেখা হচ্ছে না, বোঝো নি? জি ভাই, বুঝছি। এই জন্য ও এক জায়গায় বসে, আর এই মানটা দুই জায়গায় বসে, এখানে মানে ডাবল বসে। এই যোগ করে বলো, এখনো যোগ করা হয় নাই। 3,32,000। 3,32,000। ওকে, তাহলে 3,32,000 টাকা এখানে লিখবা। 3,32,000। আপাতত এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো তোমরা? 3,32,000 টাকা পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাও। হ্যাঁ, এতক্ষণ ধরে তোমরা যা করলা, এটা আমাদের মেন আইটেম গেল 3,32,000 টাকা পর্যন্ত। এবার কর রেয়াতের সীমা করা লাগবে। এটা যেটা করলে এটা বলা হয় মোট বিনিয়োগ। আগেও বলেছি এটা কি বলা হয়? মোট বিনিয়োগ। এবার লেখো কর রেয়াতের সীমা। আর সহজ বাংলায় শুধুমাত্র তোমাদের বেতন খাতটা একটু বেশি কঠিন, মানে রুল বেশি। অন্য খাতে কিন্তু এত রুল নাই। তাহলে এখন কর রেয়াতের সীমা সম্পর্কে তোমার জানা লাগবে, বা এই তথ্যটা এখন আমি যা বলবো অবিকল মুখস্থ করা লাগবে। লেখো কর অব্যাহতি প্রাপ্ত আয়। কর অব্যাহতি, যা লিখতেছি মুখস্থ করবা। অব্যাহতি প্রাপ্ত আয়। এবার হ্রাসকৃত কর হার প্রযোজ্য। প্রথমে কি লিখেছে আবার বলো ভাইয়া? যে কর অব্যাহতি প্রাপ্ত আয়। কর অব্যাহতি প্রাপ্ত আয় মানে বুঝেছো? কেউ বুঝাতে পারবে আমাকে? ওই যে আমরা 4.5 লাখ টাকা বাদ দিয়েছিলাম বেতন খাত থেকে, মনে আছে? বাদ দিয়ে 11 লক্ষ কত পাইছিলাম, কার মনে আছে? খাতায় কেউ লিখতেছো না? 11,12,400। 11,12,400 ওই মানটাকে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে কর হার প্রযোজ্য এরূপ আয়। লেখো এরূপ আয়, মুখস্থ করবো, আমি যা লেখাচ্ছি। এরূপ আয় এবং ন্যূনতম কর প্রযোজ্য। এবং কি বলেছি ভাইয়া? ন্যূনতম কর প্রযোজ্য। যতটুকু মনে থাকে সুন্দর করে লিখবা। প্রযোজ্য আয় বাদ দিয়ে, মানে আমরা বাদ দিয়েছিলাম তো, দিয়েই তো পেয়েছিলাম। এখন মনে হয় ভাষাটা ক্লিয়ার হচ্ছে। এরূপ আয় বাদ দিয়ে।
এরূপ আয় বাদ দিয়ে পরিগণিত মোট আয়ের যদি এত কথা যদি না কারো যদি মনে না থাকে ডিরেক্টলি এরকম করবা যে মোট আয়ের 3%। আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া? আর যদি কথাগুলো মনে থাকে তাহলে নাম্বার পূর্ণাঙ্গ পাবা। অর্থাৎ 11 লক্ষ কত ছিল? 12,400 গুণ 3% করো কত হয়? তা হবে কেন? 11,12,400 গুণ 3%, তা হবে কেন? 33,372 টাকা। তাহলে এই যে মান, এই মানটা গেল আমাদের ক নাম্বারের রুল। এগুলো সব ক নাম্বারের জন্য। এবার আসো খ নাম্বারের জন্য। আরে না, এই একটা চ্যাপ্টারে একটু বড়। এই চ্যাপ্টারটা এখন যা শেখাচ্ছি মেন আইটেম শেখাচ্ছি, মানে প্রত্যেকটা অঙ্কের সাথে এই তথ্য থাকতে পারে বড় অঙ্ক দিলেই, বুঝেছো? আর এখন না আমরা আজ থেকে নতুন শিখতেছি, তোমার তো মুখস্থ হলে দ্রুত লিখতে পারবা, আর আমি তো ওই যে কোশ্চেন তুলে তারপরে তোমাদের বোঝালাম। এখন লেখো খ নাম্বার রুল। কোন আয় বর্ষে ষষ্ঠ তফসিল এর অংশ, বা লেখো সংক্ষেপে আয় বর্ষে ষষ্ঠ তফসিল এর অংশ তিন অনুসারে করদাতার আয় বর্ষে ষষ্ঠ তফসিল এর অংশ 3 অনুসারে করদাতার। একটু আগে না তোমরা বিনিয়োগ ভাতা নির্ণয় করলে ভাইয়া? মোট বিনিয়োগ ও ব্যয়ের উপর 15%। অর্থাৎ ক টাকা হয়েছিল তোমাদের বিনিয়োগ ভাতা বলো? 3,32,000। তা করো 3,32,000 গুণ 15%। কত হয় বলো বলো বলো? 49,800। তাহলে কয়টা তথ্য পাইলা? 2টা। আর গ নাম্বার সর্বোচ্চ সীমা $10 লক্ষ। কত আবার বলো? এবার নিচে লিখবা ক খ অথবা গ অথবা বা লেখো সংক্ষেপে, বা গ এর যেটি কম। তো বলো কম কোনটা এখানে? 33,372। তোমরা কর ছাড় পাবা কত টাকা আবার বলো? 33,300 কত 72। না বোঝো না এখনো? তোমাদের এখন আমি খাস বাংলায় বলি, তোমাদের বেতন খাতে মোট আয় হয়েছিল কত? 11,12,400। এটা মনে আছে?
তার উপরে 3% করে যে টাকা হবে। আর খ নম্বর নিয়ম, ওই যে বিনিয়োগ ভাতা নির্ণয় করলা কত, 3,32,000, তার উপরে কত পার্সেন্ট? আর একটা নিয়ম, সর্বোচ্চ সীমা 10 লক্ষ। এই তিনটের মাঝে যেটি কম, কোনটা? 772 না 300 বললে? আচ্ছা, 33,372। তাহলে এই টাকা তোমরা কর ছাড় পাবে, এতগুলো টাকা। তার মানে সরকারের এই 33,372 টাকা দেওয়া লাগবে না। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে এবার আমরা কর নির্ণয় শিখবো। আমাদের অঙ্ক কিন্তু শেষ হয়নি। এবার শিখবো কি? এবার শিখবো কর নির্ণয় করা, যে আসলে কর কত টাকা হচ্ছে, কর নির্ণয়। হ্যাঁ, এটা লাস্ট ধাপ। আমি তোমার বললাম এটা পূর্ণাঙ্গ অঙ্ক দেখাচ্ছি আজকে। ভাই এর আগেরটা কি ছিল নামটা? কর রেয়াতযোগ্য আয় বা বিনিয়োগ ভাতা নির্ণয়। আর এটা কর নির্ণয় শেখাচ্ছি। এই কঠিন মনে হচ্ছে, কিন্তু 2 বার অঙ্ক করো, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো তোমাদের এখানে মুখস্থ রাখতে হবে প্রথম 3.5 লক্ষ টাকা পর্যন্ত, এখন যা বলতেছে মুখস্থ বিদ্যা, মোট আয়ের একেবারে মুখস্থ, কিন্তু যা বলতেছি টানা মুখস্থ। মোট আয়ের প্রথম 3,50,000 পর্যন্ত ওকে, পর্যন্ত কি হবে কে বলতে পারবে? 5%। এটা একটু দাঁড়াও, মুছে দেই। এটা লিখবা করের হার, আর ওখানে লিখবা টাকা। তাহলে এই পর্যন্ত প্রথম মোট আয়ের 3.5 লাখ টাকা পর্যন্ত 0%। কত পার্সেন্ট? 0%। তাহলে মোট আয়ের 3.5 লাখ টাকা পর্যন্ত কত, আবার বলো? 0%। তোমার আয় ছিল কত আমাকে বলো আর একবার? 11,12,400। তাহলে এখান থেকে ক টাকা চলে গেল? 3.5 লক্ষ চলে গেল। বিয়োগ করো, আর কত আছে? দ্রুত কাজ করো, দ্রুত। তাহলে এখনো তোমার কাছে এই টাকাটা আছে। তাহলে এই কাজটা যখন চলে গেল, এটা 0% এর কাজ ছিল, 0% এর কাজ। আচ্ছা, এখন যখন তোমার এই স্টেপ চলে যাবে, আবার দ্বিতীয় স্টেপ আইবে। এবার লিখবা পরবর্তী আয়ের 1 লক্ষ টাকা পর্যন্ত। কত পর্যন্ত? 5%। তাহলে কত হবে? 5,000। তাহলে দেখো তোমার টাকা কত ছিল? 7,62,000। এখান থেকে কত চলে গেল? এটা ওয়ার্কিং করে দেখাইছে তোমাদের। তাহলে চলে গেল কত বলো? 1 লাখ। তাহলে আর থাকলো কত? 6,62,400। 6 লাখ। এখনো কর কাটা যাবে না? তোমরাই বলো, ব্যাখ্যা আকারে বলো। এখন আমার কর বাদ দেওয়ার জায়গা আছে না নেই? পাগল, তোমাদের 11 লাখ টাকা ছিল, তা 3.5 লাখ পর্যন্ত 0%, পরের 1 লাখ পর্যন্ত 5%। এখনো টাকা রয়েছে না তোমাদের বাকি? হ্যাঁ, তা পরের রুল লেখো, পরবর্তী 3 লাখ পর্যন্ত 10%, 2 লাখ মাঝখানতে বাদ। মনে রাখবা, মানে বাদ বলতে সরকারের রুলস, আমি জাস্ট তোমাদের কাছে উপস্থাপন করতেছি। 3 লাখ টাকা পর্যন্ত কত পার্সেন্ট? 10%। তার মানে আবার বলছো, প্রথম 3.5 লাখ 0, তারপরের 1 লাখ 5%, তারপরে 2 লাখ বাদ, কিন্তু পরের 3 লাখ পর্যন্ত কত? 10%।
তাহলে 3,00,000-এর 10% করলে কত টাকা কর দিবা? তাহলে বোঝো, এখানে 3,00,000 এখন বাদ দিয়ে দাও। 3,00,000 বাদ দেওয়ার পর আছে এখনো কত? এই রুল হচ্ছে এখানে 10% কাজ করে নিয়েছি। আচ্ছা, তাহলে এখনো কর কাটা যাচ্ছে। তা এর পরবর্তী রুল হচ্ছে ভাইয়া, মানে এর পরবর্তী 4 লক্ষ টাকা পর্যন্ত 15%। ভালো করে বোঝো, এই 3,00,000 পর্যন্ত 10, তারপরে 4 লাখ পর্যন্ত কত? 15%, তারপরে 5 লক্ষ টাকা পর্যন্ত কত? 20%, তারপরে অবশিষ্ট টাকার উপরে 25%, সর্বোচ্চ 25% পর্যন্ত যাবে, আর যাবে না, মন থাকবে? তো এখন লক্ষ্য করো, এই 3,00,000-এর পরের ধাপ ছিল 4 লাখ, কিন্তু তোমার আছে কত বলো? 3,62,000। তাহলে আমার ওই 4 লাখ টাকা কিন্তু পূরণ করতেছে না, তার মানে এইটাই আমাদের অবশিষ্ট হয়ে গেল। আর এর ধাপ কত? 15%। যেন অবশিষ্ট মানেই বুঝো না 25, অবশিষ্ট পর্যন্ত যাইতে হলে তোমার এখনো থাকার দরকার ছিল, এবার 4,15,000 কাটতাম, তারপরে আরো 5 লাখ টাকা 20% কাটতাম, তারপরে যদি অবশিষ্ট থাকতো যত টাকাই হোক তখন কাটতাম 25%, না বোঝনি? কিন্তু এখানে তোমার আর টাকা নেই ভাইয়া, তোমার আছে 3,62,000। এই জায়গায় তুমি আর পরবর্তী আয় না লিখে লিখবা অবশিষ্ট আয়, কারণ এখানে তোমার আর পরবর্তী কাজটা নেই, মানে ওই 4 লাখ টাকা নেই, না বোঝনি? এখানেই তোমার অবশিষ্ট আয় হয়ে গেল 3,62,000। কিন্তু এই অবশিষ্ট মানেই কি না, এই অবশিষ্ট মানেই কি না 25% না, কিন্তু মানে তোমার তো এখনো 15%-এর কোটাই শেষ হয়নি। 15% কোটা শেষ হবে, তারপরে 20%-এর কোটা শেষ হবে, তারপরে যে 25% আসবে, না বোঝনি? 3,62,000-এর উপরে 15% করো, কত হয় দেখো? 54,360। আচ্ছা 300, 54,300। ওকে, 15% করেছো তো? ওকে, আচ্ছা, তাহলে এই আমাদের তো 400 টাকা মার গেছে, এই দেখো 400 টাকা ছিল, 400। তাহলে 400 টাকার উপরে কাটো না ভাইয়া, কত হয় দেখো তো? টোটাল আর কি ভাই 54,360 হবে। আচ্ছা, এবার তোমরা যোগ করো এই তিনটা আইটেম, কত হয়? $89,360। এবার বাদ দাও কর রেয়াত, ওই যে কর রেয়াত পালাম একটু আগে, কত পাইলাম? 33,372, মাইনাস করো। এই দেখো সেই কর ছাড় পাচ্ছে এখন 33,372, কত হয়? 88। এই হয়ে গেল তোমার কর নির্ণয়। তোমার সরকারকে এই পরিমাণ কর দিতে হবে তোমার। আরো বিস্তারিত শিখাবানি পরবর্তীতে, কোনো সমস্যা না, আমাদের তো আজকে শেষ ক্লাস না, অনেক ক্লাস হবে, টুকটাক করে শিখে যাবা। হ্যাঁ, মানে এভাবে আস্তে আস্তে করে তোমরা ক্লাসগুলো শিখে যাবা, সমস্যা নাই। এটা পূর্ণাঙ্গ ক্লাসটা করো, আবারও ক্লাসটা করার পর মনে করো হচ্ছে কোথায় কি দুর্বলতা আছে গ্রুপে বলো, আমি বুঝাই দিব। তো সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই।